স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরম করুণাময় কৃপায় সবাই ভালো আছো এই প্রত্যাশায় আজকের রসায়ন ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমাদের পড়তে বিষয় ছিল বিক্রিয়ার হার ধ্রুবক, সক্রিয়ণ শক্তি ও আর্হেনিয়াস সমীকরণ। তো গত ক্লাসে একটা বাড়ি কাজ ছিল। 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবকের দ্বিগুণ হলে বিক্রিয়াটির সক্রিয় শক্তি কত। এটা করার জন্য আমরা আর্হেনিয়াস সমীকরণ শিখেছিলাম, সেই সমীকরণ ব্যবহার করে খুব সহজেই করতে পারি। দেখি কাজটা কিভাবে করব। এখানে আমাদের দুইটি তাপমাত্রা দেওয়া আছে। একটি হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা কেলভিন নিয়ে গেলে 318 কেলভিন হবে, আর 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা কেলভিন নিলে 308 কেলভিন হবে। এই দুইটা তাপমাত্রায় হার ধ্রুবকের সম্পর্ক বলেছে, অর্থাৎ 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবক যা, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবক তার দ্বিগুণ। তাহলে ধরে নিই 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবক কে, তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবক হবে 2k। এরপর আমরা যদি আর্হেনিয়াস সমীকরণটি ব্যবহার করি আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। যেখানে একটি ধ্রুবক মান r এর সার্বজনীন গ্যাস ধ্রুবক, সেটার মান আমরা জানি। সক্রিয় শক্তি খুব সহজে আমি নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের তাহলে এখানে k2 k1 এর মান বসাবো ক্যালকুলেশন করলে, আর এখানে t1 t2 দুটো তাপমাত্রা দেওয়া আছে। তাহলে অজানা রাশি শুধুমাত্র আছে সক্রিয় শক্তি, এটা নির্ণয় হয়ে যাবে, যেটার মান আসবে 56.45 কিলো জুল পার মোল। আজকের পাঠ বিক্রিয়ার তত্ত্ব ও বিক্রিয়া তাপ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেই বিষয়ক দুইটি তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা জানবো এবং বিক্রিয়া তাপ সম্পর্কে জানবো। অর্থাৎ আজকের আলোচনার শেষে বিক্রিয়া সংগঠনে বিভিন্ন তথ্য ব্যাখ্যা করতে পারবে, সক্রিয়ত জটিল শক্তি পর্বতের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক করতে পারবে, বিক্রিয়ক উৎপাদের চৈতিক শক্তির সাথে এনথালপির অর্থাৎ বিক্রিয়া তাপের পরিবর্তনের সম্পর্ক লিখতে পারবে। প্রথমে আসি আমাদের বিক্রিয়ার তথ্য। তো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য দুইটি মতবাদ আছে, একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব এবং অবস্থান্তর অবস্থা তত্ত্ব, কোলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরি। তো কোলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব কি? এক কথায় বললে সংঘর্ষ তত্ত্ব হচ্ছে একটি বিক্রিয়া সংগঠনের জন্য অবশ্যই বিক্রিয়ক সমূহের মধ্যে পর্যাপ্ত শক্তিতে এবং নির্দিষ্ট দিকে সংঘর্ষ হতে হবে। অর্থাৎ এই তত্ত্বের তিনটি বিষয় রয়েছে। একটা হচ্ছে সংঘর্ষ হতে হবে, আর সংঘর্ষগুলো হতে হবে পর্যাপ্ত শক্তি নিয়ে, এবং বিক্রিয়াগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে একটা নির্দিষ্ট দিকে, তাহলেই বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে আমরা বলতে পারি এই তিনটি সত্য হচ্ছে বিক্রিয়া কোনো সময়ের মধ্যে সংঘর্ষ হতে হয়, পর্যাপ্ত শক্তি নিয়ে প্রত্যেকটা সংঘর্ষ হতে হয়, এবং সংঘর্ষগুলো বিক্রিয়ক কণাগুলো একটা নির্দিষ্ট দিকে হতে হয়। এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি বুঝতে চাই, প্রথম কথা হচ্ছে সংঘর্ষ হতে হবে। এখন পর্যাপ্ত শক্তি নিয়ে সংঘর্ষ, এটাকে বলছি আমরা কার্যকর সংঘর্ষ, কার্যকরী সংঘর্ষ। অর্থাৎ যখনই একটি সংঘর্ষ বিক্রিয়ায় রূপান্তর হবে তখন আমরা সেটাকে বলবো কার্যকরী সংঘর্ষ। যেমন এ বি একটি বিক্রিয়ক, সি আরেকটি বিক্রিয়ক, এদের মধ্যে যখন সংঘর্ষ হলো, সংঘর্ষের পর দেখা যাচ্ছে কি যথেষ্ট শক্তি ছিল না, বিদায় এ বি অণু এবং সি অণু আলাদাভাবে বিক্রিয়া সংঘর্ষের পরে আবার উৎপাদ গঠন করলো না, আবার চলতে শুরু করলো। এটাই তাহলে আমরা বলবো সংঘর্ষটা হওয়ার সময় অণুগুলোর মধ্যে পর্যাপ্ত শক্তি ছিল না।
যে কারণে এই সংঘর্ষটাকে বলবো আমরা ব্যর্থ সংঘর্ষ। আবার আমরা যদি এই চিত্রটি একটু লক্ষ্য করে দেখি, এ বি এবং সি এর মধ্যে সংঘর্ষ হলো, যথেষ্ট শক্তি নিয়ে সংঘর্ষ হলো, এবং সংঘর্ষের পর দেখা গেল এ বি অণুটা ভেঙে এ এবং বি সি অণু গঠন করলো। তাহলে এটা হচ্ছে একটা সার্থক সংঘর্ষ। অর্থাৎ আমরা বলতে পারি এটাই হচ্ছে পর্যাপ্ত শক্তি নিয়ে সংঘর্ষ হয়েছে। বিক্রিয়ক পদার্থ অণুগুলোর মধ্যে ব্যর্থ সংঘর্ষ ও সার্থক সংঘর্ষ। এরপরে ছিল কি, নির্দিষ্ট দিকে সংঘর্ষ হতে হবে। আমাদের এই যে একটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, নাইট্রিক অক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া। যখন দেখা যায় এই অণুগুলো, এই যে নাইট্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যখন এই মুখোমুখি সংঘর্ষ হয়, তখন দেখা যায় এই নাইট্রোজেন ক্লোরাইড অণুটি গঠিত হয়। তার মানে একটা নির্দিষ্ট দিকে সংঘর্ষ হয়েছে। কিন্তু যদি দেখা যায় কি ক্লোরিনের সাথে নাইট্রোজেন না হয় অক্সিজেনের হয়, অর্থাৎ নির্দিষ্ট দিকে বলতে ক্লোরিনের সাথে নাইট্রোজেনের যদি মুখোমুখি সংঘর্ষ হয় পর্যাপ্ত শক্তি নিয়ে, তাহলে অণুটি গঠিত হচ্ছে। কিন্তু যদি ক্লোরিনের সাথে এখানে অক্সিজেনের সংঘর্ষ হয়, তখন দেখা যায় কি নতুন অণু গঠিত হয় না। এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট দিকে সংঘর্ষ হওয়া। তাহলে এটাই হচ্ছে আমাদের সংঘর্ষ তত্ত্বের তিনটা বিষয়ের মধ্যে তৃতীয় বিষয়টি, এটা সংঘর্ষ হতে হবে এবং পর্যাপ্ত নিয়ে সংঘর্ষ হতে হবে, আবার নির্দিষ্ট দিকে সংঘর্ষ হতে হবে, তাহলেই একটা বিক্রিয়া সম্পূর্ণ হতে পারে, উৎপাদ গঠন হতে পারে। এরপর আমাদের দ্বিতীয় যে তত্ত্ব, অবস্থান্তর অবস্থা তত্ত্ব, ট্রানজিশন স্টেট থিওরি। ট্রানজিশন স্টেট থিওরির মধ্যে আমরা একটা চিত্র দেখি, একটা এ অণু আর একটা বিসি অণু, দুটোটাই পর্যাপ্ত শক্তি নিয়ে সংঘর্ষ হলো, এবং সংঘর্ষের পর দেখা গেল কি এরকম একটা মধ্য অন্তর্বর্তী যৌগ গঠন করলো। অর্থাৎ যেখানে বি সি এর যে বন্ধন সেটা শিথিল হয়ে যাচ্ছে এবং বি এর সাথে এ এর নতুন করে বন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে এটা আলাদা একটি অণু, বি সি একটি অণু, যেখানে বি সাথে সি পরমাণু বন্ধন আছে, কিন্তু সংঘর্ষের ফলশ্রুতিতে একটি অন্তর্বর্তী অবস্থা তৈরি হলো, যেখানে বিটা সির সাথে যে বন্ধনটা ছিল সেটা আস্তে আস্তে শিথিল হচ্ছে এবং নতুন করে সে এর সাথে বন্ধন গঠন করছে। এই যে অবস্থা, এই অবস্থাটির নাম দিচ্ছে সক্রিয়কৃত জটিল অবস্থা বা অবস্থান্তর অবস্থা। তো ট্রানজিশন স্টেট থিওরি বা অবস্থান্তর অবস্থা তত্ত্বের মূল কথা হচ্ছে এরকম একটা মন্তবর্তী যৌগ গঠন হবে যদি অণুগুলো যথেষ্ট শক্তি নিয়ে সংঘর্ষ করে, এবং এই অন্তর্বর্তী অবস্থার পর অণুগুলো পরিস্থিতিতে নতুন অণু গঠন হবে, প্রতিকূল পরিস্থিতি আবার সে আগের অবস্থায় ফিরে যাবে। এটি হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্বের মূল বিষয়। তাহলে এটা আমরা বলতে পারি বিক্রিয়ক অণুগুলো পরস্পর সংঘর্ষ করে যখন পুরাতন বন্ধন ভাঙতে থাকে, অর্থাৎ এখানে পুরাতন বন্ধন মানে কি বিসি এর সাথে যে বন্ধন সেটা ভাঙতে থাকে, এবং নতুন বন্ধন কি নতুন বন্ধন সৃষ্টি হতে শুরু করে, এর সাথে বি এর যে বন্ধন সেটা হচ্ছে নতুন বন্ধন, সেটা সৃষ্টি হতে শুরু করে। এই অবস্থাটার নাম হচ্ছে সক্রিয়কৃত জটিল অবস্থা। বিক্রিয়ার এই অবস্থাকে সক্রিয়কৃত জটিল অবস্থা বলা হয়, আবার অবস্থান্তর অবস্থাও বলা হয়। এই তত্ত্ব অনুসারে প্রথমে বিক্রিয়ক সমূহ অবস্থান্তর জটিল অবস্থা গঠন করে তারপর সেটি ভেঙে উৎপাদে পরিণত হয়। তাহলে এই বিষয়টা বোঝার জন্য আমরা একটু গ্রাফিক্যাল রূপ দেখি। এই তথ্য অনুযায়ী বলা হচ্ছে এই যে এ এবং বিসি অণু, বিক্রিয়ক অণু, ধরি তাদের স্থৈতিক শক্তি হচ্ছে ইআর। আমরা এখানে বিক্রিয়ার অগ্রগতি আর স্থিতি শক্তি, বিক্রিয়ার অগ্রগতি বনাম স্থিতিশক্তির একটা গ্রাফ করলাম, যেখানে এক্স অক্ষ বরাবর বিক্রিয়ার অগ্রগতি আছে এবং ওয়াই অক্ষ বরাবর আছে স্থিতিশক্তি বা স্থৈতিক শক্তি, বিভব শক্তি বলতে পারি আমরা। এখানে দেখানো হচ্ছে বিক্রিয়ক অণুগুলোর স্থৈতিক শক্তি হচ্ছে ইআর এবং উৎপাদ হচ্ছে কি এবি
এবং সি। উৎপাদ অণুগুলোর স্থিতিক শক্তি হচ্ছে ইপি, মানে প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট আর এনার্জি অফ রিয়েক্টেন্ট। এখন এই তত্ত্ব অনুযায়ী অর্থাৎ অবস্থান্তর অবস্থা তত্ত্ব অনুযায়ী বলা হয়েছে বিক্রিয়ক সরাসরি উৎপাদে পরিণত হতে পারে না। বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে গেলে তাকে একটি শক্তির বাধা অতিক্রম করতে হয়। এই বাধাটার নাম হচ্ছে শক্তি পর্বত। এই বাধাটার নাম হচ্ছে শক্তি পর্বত। তাহলে এখানে দেখা যাচ্ছে ইআর এবং ইপি এর মধ্যে একটি বাধা আছে। এই বাধাটা হচ্ছে শক্তি পর্বত। বিক্রিয়ক অণুর সাথে এই শক্তি পর্বতের চূড়ার যে পার্থক্য, শক্তির যে পার্থক্য, সেই পার্থক্যকে আমরা বলছি সক্রিয়ণ শক্তি। অর্থাৎ বিক্রিয়ক অণু এই সক্রিয়ণ শক্তি লাভ করতে পারলে তাহলে বিক্রিয়ক অণুগুলো শক্তির চূড়ায় উঠতে পারবে। সেক্ষেত্রে অবস্থান্তর জটিল যৌগ গঠিত হবে। এই অবস্থান্তর জটিল যৌগ গঠনের পর অনুকূল পরিস্থিতিতে সে উৎপাদ গঠন করবে আর প্রতিকূল পরিস্থিতিতে সে আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ বিক্রিয়ক অণু যদি শক্তির চূড়ায়, শক্তি বাধার যে পর্বত সেটা চূড়ায় ওঠার জন্য যে শক্তি দরকার সেটাকে বলছি আমরা সক্রিয় শক্তি। এই ন্যূনতম শক্তি যদি অর্জন করে তাহলে বিক্রিয়ক অণু উৎপাদে পরিণত হওয়ার সামর্থ্য অর্জন করে। তখন সে চাইলে উৎপাদে পরিণত হতে পারে অথবা প্রতিকূল পরিবেশে বিক্রিয়কে ফিরে আসতে পারে। এখন যদি বিক্রিয়কের শক্তি বেশি এবং উৎপাদের শক্তি যদি কম থাকে তাহলে আমরা বলছি কি বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে গেলে শক্তি রিলিজ করে, সেই বিক্রিয়াটির নাম হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফিক্যাল রূপ দেখানো হয়েছে। আর এখানে দেখানো হচ্ছে কি যে বিক্রিয়কের স্থিতিশক্তি কম, উৎপাদের স্থিতিশক্তি বেশি। তার মানে বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে গেলে শক্তি লাগবে। সেক্ষেত্রে এটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সক্রিয় শক্তির মান অর্থাৎ বিক্রিয়কের শক্তি এবং শক্তি পর্বতে অর্থাৎ সক্রিয় জটিলের শক্তি, এই যে পার্থক্য, সেই পার্থক্যটা একটু ছোট দেখা যাচ্ছে। তাই এর মানটা, সক্রিয় শক্তির মানটা ছোট, কিন্তু এখানে দেখা যাচ্ছে সক্রিয় শক্তির মানটা বড়। এখান থেকে আমরা বুঝতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ায় সক্রিয় শক্তির মান কম আর তাপহারী বিক্রিয়ায় সক্রিয় শক্তির মান বেশি। এই কথাগুলোকে আমরা যদি একটু সাজাই বলতে পারি কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো যখন উৎপাদে পরিণত হয় তখন তাদেরকে একটি শক্তির পাহাড় অতিক্রম করতে হয়। বিক্রিয়ক এবং উৎপাদের গড় শক্তির ব্যবধান যত কম হয় বিক্রিয়কগুলো তত সহজে উৎপাদে পরিণত হয়। আর এই ব্যবধান যত বেশি হবে বিক্রিয়ক অণুর জন্য উৎপাদে পরিণত হওয়া তত কঠিন হয়ে পড়বে। বিক্রিয়ক অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে সক্রিয় শক্তি বলে। অর্থাৎ এখানে এই অংশটা হচ্ছে সক্রিয় শক্তি আর এই বিক্রিয়ায় এই অংশটা হচ্ছে সক্রিয় শক্তি। সব বিক্রিয়ক অণু সাধারণত উৎপাদে পরিণত হতে পারে না। তার মানে সব বিক্রিয়ক অণু চাইলেও উৎপাদে পরিণত হতে পারবে না। যারা সক্রিয় শক্তি অর্জন করবে তারা উৎপাদে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করবে। যেসব অণু সক্রিয় শক্তি অর্জন করে তাদের মধ্যে একটি অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি হয়। এই অবস্থায় বিক্রিয়ক অণুগুলোর মধ্যে একই সাথে পুরাতন বন্ধন ভাঙতে থাকে এবং নতুন বন্ধন সৃষ্টি হতে থাকে। এই অবস্থায় যে অস্থায়ী যৌগ সৃষ্টি হয় তাকে সক্রিয়ণকৃত জটিল বলে। এখন আমরা দেখি স্থৈতিক শক্তির সাথে সক্রিয়ণ শক্তি ও এনথালপির সম্পর্কটা কি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্থৈতিক শক্তির সাথে সক্রিয় শক্তির সম্পর্ক। এখানে যদি অন্তর্বর্তী অবস্থান্তর জটিল বা সক্রিয়ণকৃত জটিল অবস্থার এই অবস্থায় যদি শক্তি ইএক্স হয়, বিক্রিয়ক শক্তি যদি ইআর হয় এবং উৎপাদের শক্তি যদি ইপি হয়,
তাহলে আমরা একটা সম্পর্ক পাচ্ছি। সেই সম্পর্কটা কি? যদি সক্রিয়কৃত জটিলে নতুন বন্ধন সৃষ্টি এবং পুরাতন বন্ধন ভাঙা অণুগুলো হয়, তাহলে বিক্রিয়ক অণু উৎপাদে পরিণত হয়। অন্যথায় বিক্রিয়ক অণুগুলো পূর্বের অবস্থায় ফিরে আসে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই অবস্থায় যখন সক্রিয়কৃত জটিল অবস্থা প্রাপ্ত হলো, সক্রিয় শক্তি লাভ করে বিক্রিয়ক অণুগুলো, তার মানে কি সে উৎপাদে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু সব সক্রিয়কৃত অণু যে উৎপাদে পরিণত হবে সেরকম নয়, অনুকূল অবস্থায় হবে আর প্রতিকূল অবস্থায় সেটা আবার বিক্রিয়কে পরিণত হবে। এখন যদি বিক্রিয়ক অণুগুলো গড় শক্তি ইয়ার, উৎপাদ অণুগুলোর গড় শক্তি ইপি, অস্থায়ী জটিল অবস্থায় বস্তু কণার গড় শক্তি এই অবস্থায় যদি ইএক্স হয় এবং সক্রিয় শক্তি ইএ হয়, তাহলে আমরা বলতে পারি ইএ সমান কি হবে? এই যে ইএক্স থেকে ইআর বিয়োগ করলে আমরা ইএ পাবো। এটা সক্রিয় শক্তি পাবো কি? ইএক্স থেকে ইআর বিয়োগ করব। আর যদি ডেল্টা এস নির্ণয় করতে হয়, অর্থাৎ বিক্রিয়া তাপ বা এনথালপির পরিবর্তন নির্ণয় করতে হয়, সেটা আমরা নিচের ক্লাসগুলোতে দেখেছি। উৎপাদের স্থৈতিক শক্তি থেকে বিক্রিয়কের স্থৈতিক শক্তি বিয়োগ করতে হয়। সেক্ষেত্রে তাপ উৎপাদে বিক্রিয়ায় যেহেতু ইআর এর মান বেশি, ইপি এর মান কম, তখন ডেল্টা এস আসবে মাইনাস। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ইপি বেশি, ইআর কম, সেক্ষেত্রে আসবে প্লাস। তাহলে এই যে ডেল্টা এইচ এর মান কোন সময় যদি 0 হয়, তাহলে আমরা কি বুঝবো? অর্থাৎ সেখানে বিক্রিয়কের শক্তি এবং উৎপাদের শক্তি একই সমান, তার মানে ওই বিক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয়নি। যদি ডেল্টা এইচ ঋণাত্মক হয়, তার মানে বোঝা যাচ্ছে বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম। এক্ষেত্রে বিক্রিয়কের গড় শক্তি উৎপাদের গড় শক্তি অপেক্ষা বেশি হওয়ায় তাপ শক্তি নির্গত হয়। এ ধরনের বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপ উৎপাদী বিক্রিয়ায় সক্রিয় শক্তি কম হওয়ায় বিক্রিয়ক অণুগুলো সহজে তা অর্জন করে স্বতঃস্ফূর্তভাবে উৎপাদে পরিণত হয়। এই ক্ষেত্রে বিক্রিয়ার বেগ তুলনামূলকভাবে অনেক বেশি হয়। পক্ষান্তরে ডেল্টা এইচ প্লাস বা ধনাত্মক হলে ইআর লেস দেন ইপি, এর অর্থ বিক্রিয়ক অণুর গড় শক্তি অপেক্ষা উৎপাদনের গড় শক্তি বেশি। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার সক্রিয় শক্তি বেশি হওয়ায় কম সংখ্যক অণু তা অর্জন করে উৎপাদে পরিণত হতে পারে, যার ফলে এই বিক্রিয়ার গতিবেগ কম হয়। এক কথায় বিক্রিয়ার হার দেখা যাচ্ছে সক্রিয় শক্তির ব্যস্তানুপাতিক। অর্থাৎ সক্রিয় শক্তি যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হার কম হবে, সক্রিয় শক্তি কম হলে বিক্রিয়ার হার বেশি হবে। এছাড়া আমরা আরোহী সমীকরণ k সমান a e টু দি পাওয়ার মাইনাস a বাই r হতে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বাড়ে, কারণ সেক্ষেত্রে সক্রিয় শক্তি সম্পন্ন অণু সংখ্যা বাড়ে এবং বিক্রিয়ার হার বাড়ে। বিক্রিয়া তাপ, তো বিক্রিয়া তাপ এর তাৎপর্যটা কি বা সংজ্ঞাটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে কোন রাসায়নিক বিক্রিয়ায় সমকৃত সমীকরণে আমরা তো জানি প্রদর্শিত বিক্রিয়কের মোলসমূহ পরস্পর বিক্রিয়া করলে তাপের যে পরিবর্তন হয় তাকে বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি বা এনথালপির পরিবর্তন বলা হয়। সাধারণত আমরা এটা কিভাবে নির্ণয় করি? আমরা নির্ণয় করি কিভাবে? উৎপাদের স্থিতিশক্তি থেকে বিক্রিয়কের স্থিতিশক্তি বিয়োগ করে আমরা ডেল্টা নির্ণয় করি। এছাড়াও এই ডেল্টা এইচ এর আরো কিছু তাৎপর্য আছে। বিক্রিয়া তাপ সাধারণত তাপমাত্রা চাপের উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রা চাপ বাড়ালে কমালে বিক্রিয়া তাপের মান কম বেশি হবে। তাছাড়া তাদের ভৌত অবস্থার উপর নির্ভরশীল। অনেক বিক্রিয়া দেখতে পাবা দেখা যাচ্ছে বিক্রিয়াগুলো সলিড হলে সেক্ষেত্রে ডেল্টা এইচ বা বিক্রিয়া তাপের মান যা হয়, লিকুইড হলে দেখা যায় কি সেটা হয় না। তো সেই কারণে দেখা যাচ্ছে বিক্রিয়া তাপ বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থার উপর নির্ভরশীল। বিক্রিয়া তাপ মূলত বিক্রিয়কের গড় শক্তি উৎপাদকের গড় শক্তির পার্থক্য নির্দেশ করে, এটা তো আমরা করি অঙ্ক করার সময়। এছাড়া বিক্রিয়া তাপ তাপ তথা বিক্রিয়া এনথালপি মানে ঋণাত্মক হলে, সেটা তো আমরা বুঝতে পারছি ঋণাত্মক হলে আমরা বলছি তাপ উৎপাদী, তার মানে সিস্টেম থেকে তাপ পরিবেশে গমন করবে
আর বিক্রিয়া তাপের মান যদি ধনাত্মক হয় তার মানে হচ্ছে তাপহারী, অর্থাৎ তাপ বিক্রিয়া সিস্টেমে শোষিত হবে। এছাড়া স্থির চাপে শোষিত তাপ এনথালপির পরিবর্তনের সমান হয়, এটা আমরা পরেও জানতে পারবো। এছাড়া কোন যৌগের এনথালপি এর সংগঠন তাপের ও তার লেখচিত্র। বেরেনটফ সমীকরণ হচ্ছে কি, আংশিক চাপ সাম্য ধ্রুবক, অর্থাৎ সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্কে কিছু একটা সূত্র আছে যেটাকে আমরা বলছি বেরেনটফ সমীকরণ। এটা অনেকটা আমার আগের ক্লাসে যে আর্সেনিক সমীকরণ করেছিলাম সেই সমীকরণের মতোই দেখতে। তো এই সূত্রটা কি, লগ ক্যাপি, এখানে ক্যাপি হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক, ডেল্টা এইচ হচ্ছে এই যে এনথালপির পরিবর্তন, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক টি হচ্ছে তাপমাত্রা। তো এখানে আমাদের এই বেরেনটফ সমীকরণটা দেখতে তাহলে আর্সেনিক সমীকরণের মতো, তাহলে আর্সেনিক সমীকরণে আমি যা যা করেছিলাম মোটামুটি এখানে সবগুলোই থাকে। এই সমীকরণ বেরেনটফ সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণটি y সমান mx প্লাস c এর অনুরূপ। সুতরাং আমরা y সমান mx প্লাস c এর যদি সাথে তুলনা করি, y সমান log ক্যাপি, m সমান মাইনাস ডেল এস বাই 2.303 আর x সমান 1/t, অর্থাৎ x অক্ষ বরাবর 1/t এবং y অক্ষ বরাবর যদি আমরা log ক্যাপি ব্যবহার করি তাহলে এটা একটা সরলরেখা পাবো, যে সরলরেখাটির ডাল হবে মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর। এখন আমাদের নবীর থেকে প্রায় এই জিনিসটা দেখা যায়, সেটা হচ্ছে এই যে 1/t এর বিপরীতে ক্যাপি বসালে গ্রাফটা আসে এরকম, যে তাপহারী বিক্রিয়া হয় আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা এরকম আসে। কেন আসে সেটা একটু বোঝার দরকার আছে। আমরা জানি যে এটা হচ্ছে ঢাল, আমরা জানি ঢাল যখন প্লাস হয় তখন সরলরেখাটা হয় এই ধরনের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করে, আর যখন মাইনাস হয় তখন এটা বিপরীত এরকম হয়, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ তৈরি করে। তো ঢালটা কখন প্লাস হবে, যদি ডেল্টা এইচ মাইনাস হয় তাহলে এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ মাইনাস হয়, সেই জন্য ডালটা তখন প্লাস হয়, আর ডাল যদি প্লাস হয় সরলরেখাটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি নবী থেকে যেটা করা হয় সেটা হচ্ছে এরকম চিত্র দিয়ে বলা হয় যে এটা কোন বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। তাহলে এইভাবে যদি থাকে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর এইভাবে থাকলে সেটা তাপহারী বিক্রিয়া। বেরেনটফ লেখচিত্র ও এর তাৎপর্য। তাহলে এই তাৎপর্য, এই যে এরকম যদি পাই তাহলে এটা তাৎপর্য আমরা কি বলবো, এটা বললাম কিছুক্ষণ আগে। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সাম্যাঙ্কের মান বৃদ্ধি পায়, এবং সাম্যাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে উৎপাদন বৃদ্ধি পাওয়া, তাপমাত্রা হ্রাসের সাথে সাম্যাঙ্কের মান এবং উৎপাদন উভয় হ্রাস পায়। কারণ আমি তাপহারী বিক্রিয়া, যেহেতু তাপহারী বিক্রিয়া হলে আমরা জানি লাসা থেকে নীতি অনুযায়ী তাপমাত্রা বাড়ালে সমমুখী বিক্রিয়া হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, সেটার সাথে মিল করে এটা তোমরা বুঝতে পারবে। একইভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা বাড়ালে পশ্চাৎ বিক্রিয়া অর্থাৎ উৎপাদন হ্রাস পায়। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া সেটা কিছুক্ষণ আগে আমরা বুঝেছি, সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সাম্যাঙ্কের মান হ্রাস পায় এবং উৎপাদন কমে যায়, আর তাপমাত্রা হ্রাসের সাথে সাথে সাম্যাঙ্কের মান বৃদ্ধি পায় অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পায়। তো বেরেনটফ সমীকরণটাকে আমরা ওই আর্সেনিক সমীকরণে যেরকম একটা ম্যাথমেটিক্যাল কাজ করেছি এখানে সেরকম করতে পারি। যদি দুটি ভিন্ন তাপমাত্রায় এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা কি লিখতে পারবো, T1 ও T2 তাপমাত্রায় বিক্রিয়াটির আংশিক চাপের সাম্যাঙ্কের মান যদি K1 ও K2 হয় তাহলে আমরা লিখতে পারি বেরেনটফ সমীকরণটাকে log K1 লিখা যায়, log K2 লিখা যায়, আর দুটো বিয়োগ করলে আমরা পাই, দ্বিতীয় সমীকরণ প্রথম সমীকরণ থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি এটা, এবং সেভাবে আমরা ওই আগের সূত্রে যে আর্সেনিক সমীকরণে যেরকম করেছিলাম লগের সূত্র অ্যাপ্লাই করলাম। আর এখানে পাচ্ছি log K2 বাই K1 সমান ডেল্টা এইচ বাই 2.303 আর ইন্টু T2 মাইনাস T1 ডিভাইড বাই T1 T2। তাহলে এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এখানে অজানা রাশি হচ্ছে 5টা, সাম্য ধ্রুবক K1 K2 দুইটা, তারপর ডেল্টা এইচ একটা, তিনটা, T1 T2 আর দুইটা, 5টা। তাহলে এই 5টা অজানা রাশির মধ্যে যে কোনো 4টি জানা রাশি
3 পঞ্চম অজানা রাশিটা আমরা সহজে বের করতে পারি। এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। এই সময় কিন্তু দেখা যায় একটি তাপমাত্রায় আংশিক চাপে সাম্যদ্রব্যক জানা থাকলে অপর তাপমাত্রায় সাম্যদ্রব্যক নির্ণয় করা যায়, অথবা ভিন্ন তাপমাত্রায় আংশিক চাপে সাম্যদ্রব্যকের মান জানা থাকলে বিক্রিয়া চাপের মান, তাপের পরিবর্তন গণনা করা যায়। একটা বাড়ির কাজ যেটা বোর্ডে আমি দেখলাম আসছে, সেটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়ার চিত্র। এটা তাপহারী বিক্রিয়ার চিত্র দেওয়া আছে। বলছে কি বিক্রিয়ক উৎপাদের স্থিতিশক্তির গ্রাফ থেকে কিভাবে তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়ার ধারণা পাওয়া যায়। অর্থাৎ এখানে গ্রাফটা দেখো, স্থিতিশক্তির গ্রাফ দেওয়া আছে, বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম, আর এটা হচ্ছে সক্রিয় শক্তি বা শক্তি পর্বতের চূড়াটা, আর এখানে বিক্রিয়ক শক্তি কম, উৎপাদের শক্তি বেশি, এই শক্তি পর্বত। এইখান থেকে কিভাবে আমরা তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়ার ধারণা পাই সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো চেষ্টা করবো এই বাড়ির কাজটি করার জন্য। আর আজকের ক্লাস এই পর্যন্ত। সবার সুস্থতা কামনায় শেষ করছি। সবাই ভালো থাকবে।